আসসালামু আলাইকুম। নতুন ও পুরাতন সকল সদস্যদের ড্রিম চ্যাপ্টার্স বাই মনি পরিবারে স্বাগতম। শুরু করতে যাচ্ছি আমৃত ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ৫৬। অনবরত ফোনের ভাইব্রেশনে আহিয়ার ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখল রাত ১২টা বেজে ৪০ মিনিট। ঘুমো ঘুমো চোখে কল রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো, কে? ঘুমিয়ে গেছো? রিহানের কণ্ঠস্বর শুনতেই আহিয়ার ঘুম ছুটে ঠোঁটে হাসি ফুটল। এটা কার নাম্বার? আমার। এই নাম্বারটা তো আমার কাছে নেই। নতুন নিয়েছি, তাই তোমার কাছে নেই। ওহ, আজকে এত দেরিতে কল দিলেন যে? জরুরি কাজ ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে আজ। খেয়েছেন? হুম। তুমি খেয়েছো? হ্যাঁ, অনেক আগেই। আহিয়া পাখি? হুম। মিস ইউ। রিহানের ব্যাকুল কণ্ঠস্বর শুনে আহিয়া মৃদু হেসে বলল, আমিও। রিহান ইতস্তত কণ্ঠে বলল, জানো, আজকাল নিজেকে অনেক অপরাধী মনে হয়। জবাবে আহিয়া বলল, কেন? ঈদের পর তো আব্বু আম্মুকে বলে তোমাদের বাড়িতে পাঠাবো। রিহান থেমে যেতেই আহিয়া প্রশ্ন করল, হুম, তো? রিহান অপরাধী কণ্ঠে বলল, না মানে, আমি অনেক টেনশনে আছি আহিয়ানকে নিয়ে। ও কি আমায় ভুল বুঝবে? আমাদের বন্ধুত্বটা আগের মতো থাকবে তো আহিয়া? এবার আহিয়া নিজেও চিন্তিত হলো, কিন্তু নিজের ভেতরের চিন্তাগুলো সে রিহানকে জানাতে চায় না। তাই সান্ত্বনা দিয়ে বলল, থাকবে। এত টেনশন কেন করছেন? ভাইয়া যদি প্রথমে রাগও করে, পরে ঠিকই আপনাকে মেনে নেবে। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আপনি। আপনাকে সে ভুল বুঝতেই পারে না। তাছাড়া আমি আছি তো, ভাইয়াকে ঠিক মানিয়ে নেব। রিহান দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে থাকো, একটু পরেই আবার সেহরির সময় হয়ে যাবে। হুম, আপনিও ঘুমিয়ে থাকুন। সারাদিন অনেক পরিশ্রম করেছেন। গুড নাইট। গুড নাইট। রাত ২টা। চারদিকে শুনশান নীরবতা। অন্ধকারের মাঝেই চিদার রুমের দরজাটা ঠেলে আহিয়ান ভেতরে ঢুকল। হালকা আলো আধারিতে রুমটা ছেয়ে আছে। চুপচাপ নিঃশব্দে গিয়ে চিদার মাথার কাছে বসল। কপালে হাত ছোঁয়াতে গিয়ে আহিয়ানের হাতটা কেমন কেঁপে উঠল। এই মেয়েটা এখন শুধু তার ভালোবাসার মানুষ নয়, এটা তার একমাত্র বউ, অনেক শখের বউ, ভালোবাসার বউ, আদরের বউ, তার হৃদয়ের রানী, তার অর্ধাঙ্গিনী। হঠাৎ করেই জীবনটা কেমন পাল্টে গেল। সে কখনো ভাবেনি তাদের বিয়েটা এভাবে হবে। তাছাড়া বিয়ের প্রথম রাত নিয়েও কত শত জল্পনা কল্পনা ছিল তার মনে, কিন্তু সবই আজ ধূসর রঙে হারিয়ে গেছে। দুইজন দুই রুমে, শরীরে জ্বর নিয়ে শুয়ে আছে। তাছাড়া আজ সারাদিন ধরে আহিয়ান অনেক ভাবনা চিন্তা করেছে, তবুও নিজের মন থেকে ভয় সরাতে পারছে না। আচ্ছা, সিদা কি তাকে আগের করা ভুলগুলোর জন্য ক্ষমা করবে, নাকি আহিয়ানের হৃদয় ক্ষতবিক্ষত করে অভিমানী ত্রিধা ডিভোর্স চেয়ে নেবে? আর এসব যদি বাড়িতে জানাজানি হয়, তাহলে পাপা ও মাম্মাকে কি জবাব দেবে? তারা যদি বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ডিভোর্স করাতে চায়? উফ, এসব কিছু ভাবতে বিরক্ত লাগছে। মাথা ব্যথায় মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে। আহিয়ান ধীরে ধীরে ত্রিধার কপালে হাত রাখলো। শরীরে এখনো জ্বর আছে। একদিনের জ্বরে মেয়েটার চেহারাটা অনেক মলিন হয়ে গেছে। আহিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। হঠাৎই শোনা গেল চিনার মৃদু কণ্ঠের আওয়াজ, মাম্মাম, অনেক মাথা ব্যথা করছে। আহিয়ান এবার হাত রাখল চিধার মাথায়। অনেকক্ষণ চুল টেনে দিল, মাথা টিপে দিল। চিধা আরামে ঘুমাচ্ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। অদূর থেকে ভেসে আসছে মসজিদের মাইকের শব্দ, বারবার জানান দিচ্ছে সেহরির সময় হয়ে গেছে। আহিয়ান চিদার কপালে শক্ত করে একটা চুমু বসিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আরো মিনিট পাঁচেক দাঁড়িয়ে থেকে হাঁটলো নিজের রুমের দিকে। দরজা ঠেলে রুমে প্রবেশ করার আগেই পেছন থেকে কেউ ডাকলো, ভাইয়া। আহিয়ান পেছনে তাকিয়ে দেখলো আহিয়া দাঁড়িয়ে। মেয়েটার চোখে কোনো অবাকতা নেই। আহিয়ান জানে তার বোন তাকে চিদার রুম থেকে বের হতে দেখেছে, কিন্তু এতে তার কোনো ভাবান্তর হলো না। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি? আহিয়া এগিয়ে এসে বলল, শরীর এখন কেমন? জ্বর কমেছে? ভালো। তুই নিচে যা, আমি সেহরি খেতে আসছি।
বলেই আহিয়ান রুমের দিকে যেতে চাইল। আহিয়া পেছন থেকে আবারও বলল, তুমি সুস্থ নও, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আজকে রোজা না থাকলে হয় না? আহিয়ান ফিরে এলো, বোনের কপালে একটা টোকা দিয়ে বলল, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি, তুই যা, আমি আসছি। বলেই আহিয়ান এবার রুমে চলে গেল। আহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের যাওয়ার পানে। সেদিনের পর কেটে গেছে একটা সপ্তাহ। সিদা এবং আহিয়ান দুজনেই এখন সুস্থ, কিন্তু এই এক সপ্তাহে দুজনের তেমন একটা দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে। সিধা আহিয়ানের সামনাসামনি পড়তে চায়নি, তাই সেহরির সময় আহিয়ানের আগেই সিধা খেয়ে চলে আসতো। রাতের বেলাও তাই করত। শুধু ইফতারের সময়ে দুজন সামনাসামনি হতো, তাও অনেক অল্প সময়ের জন্য। আহিয়ান বোঝে মেয়েটা বিব্রতকর অবস্থা, তাই সে নিজেও সিধার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেছে। তাছাড়া গত কয়েকদিন ধরে আহিয়ান দিনের বেলা বাড়িতে খুব কম থাকে। মেঘ জিজ্ঞাসা করলে জানায় বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। আজ 24 রমজান, আসরের নামাজ পড়ে সিধা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ বাইকের শব্দ পেতেই নিচের দিকে তাকালো, দেখলো আহিয়ান বাড়িতে প্রবেশ করছে। সিধা ব্যালকনি থেকে সরে দাঁড়ালো। আহিয়ান ভেতরে ঢুকে যেতেই সে আবারও ব্যালকনিতে এলো। তাদের অনাকাঙ্ক্ষিত বিয়েটা জীবনের ভিত কেমন নড়বড়ে করে দিয়েছে। আজকাল সিধা সারাক্ষণ চিন্তায় থাকে, পাপা যেদিন সব জানতে পারবে তখন কি হবে? পাপা সহ্য করতে পারবে তো এত বড় সত্য? তাছাড়া আহিয়ান ভাই, উনিও নিশ্চয়ই বিয়েটা মানেন না। সিধা তো এতটুকু পর্যন্ত জানে না আহিয়ান ভাই কি কোনোদিন তাকে চেয়েছিল। না, চায়নি বোধহয়। চাইলে কি আগেরবার এমন কাপুরুষের মতো ছেড়ে যেত? না চাইতেও মেয়েটার চোখ থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যে মানুষটার উপর অভিমান করে গত 2 বছর পালিয়ে বেরিয়েছে, মহান আল্লাহ তাআলা সেই মানুষটার সাথেই পবিত্র বন্ধনে বেঁধে দিয়েছে। কিন্তু মানুষটা কি চায় এই বন্ধন থাকুক? রুমে কারো উপস্থিতি টের পেতে চিদা ঘাড় ঘুরিয়ে তাকালো। চিদা ঝটপট চোখের পানি মুছে রুমে গেল। আহিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চিদার দিকে। সেটা দেখে চিদা চোখ নামিয়ে নিল। আহিয়া চিদার হাত টেনে নিয়ে বিছানায় বসল। অতঃপর সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোর ব্যাপার কি বলতো? কি লুকাচ্ছিস আমার থেকে? কিছু না, আজকাল তোর অনেক পরিবর্তন এসেছে জানিস? সিধা মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, কি পরিবর্তন? আহিয়া মুখ গম্ভীর রেখেই বলল, অনেক পরিবর্তন, যা আমাকে স্পষ্ট ধারণা দেয় তোর ভেতরে কোনো ঘাপলা আছে। সিধা মৃদু হাসার চেষ্টা করল। আহিয়া আবারও প্রশ্ন করল, ভাইয়ার সাথে তোর ব্যাপারটা কি বলতো? দুজন কি এভাবে মান অভিমান করেই জীবন পার করে দিবি? সিধা কিছু বলল না, চুপচাপ শুনল আহিয়ার কথা। আহিয়া চিদার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই কি শুনছিস আমার কথা? আমি তো ভেবেছি সেদিন একসাথে দুইজন বের হয়েছিস, হয়তো সব ঠিকঠাক করেই ফিরবি। কিন্তু না, তোরা দুইজন আগের থেকে আরো গম্ভীর হয়ে ফিরেছিস। তোরা কি সেদিন আবার ঝগড়া করেছিস? সিধা এবার আহিয়াকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আহিয়া অবাক, তার ভাইটা যে কি করে না, মেয়েটাকে আবারও নিশ্চয়ই কষ্ট দিয়েছে। এই বাড়িতে থাকা অবস্থায় মনে হয় এই দুইটার মিল সে আর দেখবে না। তখনই কানে এলো চিদার অস্পষ্ট কিছু বলার আওয়াজ, কিন্তু কান্নার দাপটে কিছুই বোঝা যাচ্ছে না। আহিয়া চিদাকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছে দিল। অতঃপর প্রশ্ন করল, কি হয়েছে, স্পষ্ট করে বল। চিদা মিনমিনে কাঁপা কণ্ঠে বলল, আমাদের বিয়ে হয়ে গেছে। আহিয়া চোখ দুটো বড় বড় করে হালকা জোরে চেঁচিয়ে বলল, কি? কখন? কিভাবে? কবে? রোজার দিনে কি ডেট ফেল গাঞ্জা খাইছস? সিদা আমতা আমতা করে বলল, আমি যা বলছি সব সত্যি। আমার আর আহিয়ান ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আহিয়া বুকে হাত দিয়ে অভিনয় করে বিছানায় শুয়ে পড়ল। তারপর একটু নাটক করে বলল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না রে। এত বড় শখ নিতে পারছে না আমার ছোট্ট হৃদয়। তারপর আবার উঠে বসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, দয়া করে ঝেড়ে কাশ, আমি সবকিছু স্পষ্টভাবে শুনতে চাই। সিদা ধীরে ধীরে বলা শুরু করলো সেদিনের সকল ঘটনা। আহিয়া রীতিমতো অবাকে চরম পর্যায়ে। একদিকে সে ভীষণ খুশি, দুজন ভালোবাসার মানুষ দুজনকে পেয়ে গেছে হালালভাবে, কিন্তু অন্যদিকে পরিবারের কথা ভেবে তার রুহু বেরিয়ে যাওয়ার অবস্থা। বলা শেষ হতেই সিদা আবারও কেঁদে দিল।
আহিয়া এবার সিরিয়াস ভঙ্গিতে তিতাকে বলল, কান্না করিস না। আমাদের প্ল্যানের সাথে গড প্ল্যান কখনো মিলে না। তিনি সবকিছু আমাদের ভালোর জন্যই করেন। তখনই রুমে ঢুকলো ছোট্ট আদিবা। আপু, তোমাদের নিচে ডাকছে, ইফতারের সময় হয়ে গেছে। আদিবাকে দেখে চিদা তাড়াতাড়ি চোখ মুছে নিল। এই পাকনা বুড়িটা কাউকে কাঁদতে দেখলে সারা বাড়িতে ঢোল পিটিয়ে বেড়ায়। সে নিজে যে একটু পর পর কাঁদে তার কোনো দোষ নেই। আজকের গল্প এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।